জিনিস, যারা শুধু ট্রাভেল ব্লগার হয়, মানে যারা শুধু ট্রাভেল করে, কোনো ঠিক নেই, সকালের পটি হচ্ছে না, ম্যাটার করে না যে কোথায় থাকছে, কিভাবে যাচ্ছে সেই জায়গায়। আমি আছি এখন মিউজিয়ামে। এই দেখতে পাচ্ছ তোমরা মিউজিয়ামে, এই যে হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলে বিন্দাস আছো। তো সকলকে স্বাগত আমার চ্যানেলে আরও একটি নতুন ব্লগে। তো আজকে জুলাই মাসের 1 তারিখ এবং এখন বাজে 5:23। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি একটা নতুন গন্তব্যস্থলে। তো এখন যাচ্ছি আমি স্টেশনে। 5:42 ট্রেন আছে, আর এখন 5:24 হয়ে গেছে। 1 মিনিট হয়ে গেল, দেখো তোমার সাথে কথা বলতে 1 মিনিট হয়ে গেছে। আর হেঁটে হেঁটে যাচ্ছি, তার কারণ একটাও টোটো নেই বাড়ির এখান থেকে, তাই ভাবলাম হেঁটে হেঁটে বেরিয়ে যাই, কারণ লেট হয়ে যেতে পারে। তো তোমরা সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখো অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আমি একটা জিনিস দেখছি, তোমরা ভিডিও তো দেখছো বাট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো না। তো প্লিজ সাবস্ক্রাইব করো অ্যান্ড সাপোর্ট করো। আর এই ভিডিওটা পুরোটা দেখো, এই জার্নিটা পুরোটা দেখো। একটা জিনিস, যারা শুধু ট্রাভেল ব্লগার হয়, মানে যারা শুধু ট্রাভেল করে আর সেটাই ভিডিও করে, যেসব ব্লগাররা, তো তাদের কি ডিফিকাল্ট সিচুয়েশনে তারা পড়ে, কত রকম অসুবিধা হয়, আর সত্যি তাদেরকে স্যালুট। কারণ কখন আসছে, কখন বেরোচ্ছে, খাওয়া দাওয়া, ঘুমানো, সকালের পটি যেটা খুবই ঠিকঠাক না হলে খুবই খারাপ লাগে, তারপরও তারা সেই জিনিসটা প্রতিদিন ভিডিও করে যায়, কন্টিনিউয়াস লেভেলে ভিডিও করে যায় আর এদিক ওদিক ঘুরে যায়। এটা তাদের শখ থাকলেও বাট সত্যি অসুবিধা হয়, কারণ কখন ঘুম হচ্ছে না, কোনো ঠিক নেই, সকালের পটি হচ্ছে না, খাওয়া দাওয়া। তো সত্যি স্যালুট তাদের। আমি শুনেছি কোথাও যে যারা এমনি ব্লগার হয় তারা কোনো জায়গায় ঘুরতে গেলে এটা তাদের ম্যাটার করে যে কোথায় থাকছে, বাট যারা সত্যি ট্রাভেল ব্লগার হয় তাদের কাছে এটা ম্যাটার করে না যে কোথায় থাকছে, কিভাবে যাচ্ছে সেই জায়গায়, কত লাক্সারিয়াসভাবে যাচ্ছে। তাদের উদ্দেশ্য থাকে সেই গন্তব্য স্থলটাতে পৌঁছানো, তাদের এটাই উদ্দেশ্য থাকে। তো এটাই আমি শুনেছিলাম। দেখতে স্টেশনে পৌঁছে গেছি আর ট্রেন ওয়েট করছে আমার জন্য, শুধু 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 আমার জন্য। আর এতে করে যাব আমরা শিয়ালদা, সেখান দিয়ে আমাদের ট্রেন আছে মা তারা এক্সপ্রেস। তো ফাইনালি কিছুক্ষণ অপেক্ষার পর 5:42 দত্তপুকুর লোকাল ছেড়ে দিল। আর এই সুন্দর সকালবেলার প্রকৃতির এই ঠান্ডা ঠান্ডা হাওয়া আর এই দৃশ্য উপভোগ করতে করতে আমরা শিয়ালদার দিকে যাচ্ছি। শিয়ালদায় পৌঁছেই দেখি 7 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে রামপুর হাট। এই ট্রেনে করে আমরা যাব শান্তিনিকেতন। তো চলো তোমাদের আমার সিটটা দেখিয়ে দিই। তো সিটটা আমার পড়েছে, এই দেখো 62 নম্বর সিট। তো এইখানে রয়েছে 62, 61তে কে আছে এবং 63তে কে আছে জানি না, বাট আমার পড়েছে 62 নম্বর সিটে। বাট এখন আমি বসিনি, ব্যাগটা উপরে রেখে দিয়ে এখন আমি একটু বাইরে ছিলাম। তো বন্ধুরা ফাইনালি ট্রেন ছেড়ে দিয়েছে। ট্রেনটি 20 মিনিট লেট ছিল এবং শিয়ালদা দিয়ে এখন ছেড়ে দিয়েছে। সকালবেলার এই বাইরের প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম। আর আমার বারবার মনে পড়ছিল কতদিনের ইচ্ছা ছিল আমার শান্তিনিকেতন যাওয়া, কিন্তু কোনোভাবেই সম্ভব হয়ে উঠছিল না। বাট আজকে ফাইনালি আমি যাচ্ছি শান্তিনিকেতন। ওখানে কিভাবে ঘুরবো জানি না, সব ঠিকভাবে দেখতে পারবো নাকি তাও জানি না, বাট এটুকু জানি এইটা প্রথমবার নয়, আরও একবার যাব। তো বন্ধুরা জানলার দিকে তাকিয়ে এগুলো ভাবতে ভাবতেই দেখি কাকা চলে এসেছে আমাদের গান শোনাতে। আর এটা সত্যি কথা, শান্তিনিকেতন যেতেই সম্ভব। তারপর বর্ধমান ঢোকার আগে বর্ধমানের কোনো একটা ট্রাস্ট থেকে প্রতিবন্ধী বাচ্চাদের জন্য কিছু সাহায্য চাইতে এসেছিলেন এবং আমি তাদেরকে কিছু সাহায্য করলাম, যতটুকু আমার সামর্থ্য ছিল ততটুকু দিয়ে। তো বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি বর্ধমান, যার অর্থ একটি সমৃদ্ধ বৃদ্ধি কেন্দ্র। আর বর্ধমান মানেই সীতাভোগ, আর এখানকার সীতাভোগের তো কোনো তুলনাই হয় না। আর বর্ধমান পার করেই তারপরে উঠলো একটা কাকু, যিনি খুব দারুণ বাঁশি বাজাচ্ছেন, আর তার বাঁশির সুরে যেন আমাদের মন মিলিয়ে গেল।
হে হ্যালো বন্ধুরা, ফাইনালি পৌঁছে গেছি বোলপুর স্টেশনে। এই দেখো লেখা আছে শান্তিনিকেতন, ফাইনালি শান্তিনিকেতন। তো এখন সবে গাড়ি না দিয়ে নামলাম, আর ওই দেখতে পাচ্ছ গাড়ি ছেলে আমাদের চলে যাচ্ছে, টাটা। গাড়িকে আমরা টাটা জানিয়ে দিলাম। তো গাড়ির মধ্যে সেই বাঁশিওয়ালা কাকু যা গান করছিল না, যা তার বাঁশি দিয়ে যা গান বাজাচ্ছিল, কি দারুণ যে লাগছিল, আমরা তো সবাই পুরো ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন নামলাম বোলপুর স্টেশনে। এবার এখান থেকে আমরা অটো ধরে শান্তিনিকেতনে যাব। তো চলো স্টেশনের বাইরে বেরোনো যায়। স্টেশনের বাইরে কাজ চলছে এবং স্টেশনের ঠিক সামনেই রয়েছে গীতাঞ্জলি রেল সংগ্রহালয়। এখানে নাকি সেই রেলের মডেলটা রয়েছে যেখানে যেই সময় রবীন্দ্রনাথ ঠাকুর তার শরীর খারাপের সময় বিদেশ থেকে এখানে এসেছিল, সেই রেল গাড়ি, সেই মডেলটা এখানে নাকি তৈরি রয়েছে, বাট আমরা সেখানে ঢুকতে পারিনি। তারপর আমরা স্টেশন থেকে অটো ধরে চলে আসলাম বিশ্বভারতী। আর এই সেই জায়গাটা যেখানে এখনও গাছের তলায় বাচ্চাদের, শিশুদের এবং ছাত্রদের পড়ানো হয়। দেখতে পাচ্ছ ওই যে একটা টিচার এখনও বসে রয়েছে। আগে এইসব জায়গায় ভেতরে হেঁটে ঘোরাতে দিত, বাট লকডাউনের পর থেকে এইসব জায়গাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এই লকডাউনের পর থেকে এইসব জায়গাগুলো আর ঢুকতে দেয়। আর বন্ধুরা, আমরা ঘুরতে ঘুরতেই দেখতে পেলাম সেই আকর্ষণীয় বটগাছটা, যার তলায় বসে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর প্রচুর কবিতা লিখেছেন এবং তার মধ্যে একটি ছিল কুমোর পাড়ার গরুর গাড়ি। তারপর বন্ধুরা, আমাদের সাথে যে ড্রাইভার কাকু ছিল তিনি আমাদের এই বাড়িটাকে দেখালেন। দেখো এই বাড়িটার মিডিল দিয়ে তাল গাছ উঠেছে। তিনি বললেন, এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে, এই কবিতাটা নাকি এই বাড়িটির উদ্দেশ্য করে লিখেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আর এরই ঠিক পাশে ছিল উপাসনা গৃহ। তিনি বললেন, আমাদের সাথে থাকা ড্রাইভার কাকু বললেন, আজও প্রতি বুধবার নাকি এখানকার ছাত্ররা এক জায়গায় হয়ে প্রার্থনা করেন তার ভগবানদের। এই উপাসনা গৃহর ম্যাটেরিয়ালগুলো নাকি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বিদেশ থেকে নিয়ে এসেছিলেন। আর দেখো সত্যি কি দারুণ দেখতে এই উপাসনা গৃহটা। আর আমার ঢোকার তো প্রচুর ইচ্ছা ছিল, বাট আমি এখানে ঢুকতে পারবো না। আর এটি হলো সেই জায়গা বন্ধুরা, যেটি মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর 1 টাকার বিনিময়ে কিনেছিলেন, যেখানে আজ দোল উৎসব পালন করা হয়। আর এরই সামনে রয়েছে মিউজিয়াম, তো যেখানে আমরা এখন ঢুকবো। তো চলো মিউজিয়ামে যাওয়া যাক। তো বন্ধুরা, এখন আমরা মিউজিয়ামে ঢুকছি। তো মিউজিয়ামে ঢুকতে কী কী লাগে সেটা বলে দিই তোমাদেরকে। তো মিউজিয়ামের টিকিট হলো 70 টাকা নর্মাল মানুষদের জন্য, এবং তুমি যদি স্টুডেন্ট হয়ে থাকো, তোমার কাছে যদি আইডি থাকে, তাহলে তোমার টিকিট লাগবে 10 টাকা, মাত্র 10 টাকা। তো আমাদের কারো কাছে স্টুডেন্ট টিকিট ছিল না, যার কারণে আমাদের 70 টাকা দিয়েই ঢুকতে হয়েছে। বাট এই মিউজিয়ামের বাইরে কি সুন্দর শান্ত পরিবেশ, সত্যি কি সুন্দর শান্ত পরিবেশ। এবং তোমাকে ঢোকার আগে জুতোটা তোমাকে বাইরে খুলেই প্রবেশ করতে হবে, এবং তোমার ফোনটা তোমার সুইচ অফ রাখতে হবে বা সাইলেন্ট রাখতে হবে। আমরা মিউজিয়ামে বসে আছি এখানে। তো এখান দিয়ে সবে বেরোলাম, আর ভেতরে ফোন অ্যালাউ নেই। তো যাদের স্টুডেন্ট আছো, তো তারা আইডি নিয়ে এসো প্লিজ। টিকিট হলো 70 টাকা করে, আর ভেতরে ফোন নট অ্যালাউড। আর এখানে রবীন্দ্রনাথের সব কিছু, যত তিনি যা ইউজ করেছেন, তার যে যত যা কিছু সব কিছু তিনি সংগ্রহ করে রেখেছেন। তো তোমরা এসে সেখানে দেখতে পাবে, এবং আরও অনেক কিছু দেখার আছে। তো ওইদিকে আরও কিছু জিনিস আছে, তো চলো ওদিকে দেখি। আরও একটি জিনিস বন্ধুরা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যে নোবেল পুরস্কারটা, সেটা আসলটা তো চুরি হয়ে গেছে, বাট এখানে একটি মডেল তৈরি করে রাখা আছে, যেটা তোমরা এখানে আসলে দেখতে পাবে। দেখো এখানে একটা গোল রাউন্ড রয়েছে। তো আমরা দেখেছি এতদিনে ফুল দিয়ে রয়েছে, বাট এটা দেখো পেয়ারা দিয়ে করেছে, পেয়ারা গাছ দিয়ে গোল রাউন্ডটা করা, নাইস। আর এখানে একটা কি রয়েছে, তুই একটা স্তূপ বানানো রয়েছে, হাতের কাজ, কি সুন্দর। তো বন্ধুরা, মিউজিয়ামের চারপাশটা তোমরা দেখতে পাচ্ছ, কি সুন্দর, আর কি সুন্দর হাতের কাজ, আর সবকিছু কি সুন্দর সাজিয়ে রাখা রয়েছে। আমাদের ওখানে যদি এরকম একটা বাগান থাকতো তাহলে কত ভালো হতো। এরকম যদি থাকতো গার্ডেন, ওখানে বসে আমরা মনটাকে শান্ত করতে পারতাম। মিউজিয়াম ঘোরা, এখন বেরোচ্ছি। এখন এখান দিয়ে বেরিয়ে আমি তো ওটা কোথায় যাবো, কালীতলা না কি তলা, কঙ্কালীতলা, বারবার নামটা ভুলে যাচ্ছি, কঙ্কালীতলা যাবো। আর এটি হলো বন্ধুরা দার্শনিক, অর্থনীতিবিদ এবং নোবেল জয়ী অমর্ত্য সেনের বাড়ি। তিনি এখন এখানে উপস্থিত আছেন, আর তোমরা এখানে দেখতে পাচ্ছ বাইরে গার্ড রয়েছে, তিনি এখন এই বাড়িতেই উপস্থিত রয়েছেন। এরপরই আমরা চলে আসলাম কঙ্কালীতলা মায়ের দর্শন করতে এবং মায়ের পুজো দিতে। আর এর বাইরেই ছিল বিভিন্ন রকম দোকান, যেখান থেকে আমি একটি ডালা কিনে নিলাম এবং সাজিয়ে নিলাম। এবার যাব মায়ের কাছে, মায়ের চরণে মায়ের পুজো দিই। বন্ধুরা, যখন বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে মায়ের শতখণ্ড করেছিলেন, তখন মার কোমরের ভাগটা এখানে এসে পড়েছিল। তো এটাও একটা পীঠ, আর মায়ের কোমরের ভাগটা যেখানে পড়েছিল সেখানে একটা কুণ্ড সৃষ্টি হয়েছিল। আর এই হলো সেই কুণ্ডটি, যেখানে এসে সবাই এখানকার জল তার মাথায় ছেটায়।
এবং তার পরিবারের অনেক সদস্যদের জন্যও নিয়ে যায়। কিন্তু একটা জিনিস সবাইকে বলার, খুবই খারাপ লাগলো আমার এটা দেখে, লেখা আছে এখানে স্পষ্টভাবে যে এই কুণ্ডটিতে কেউ ফুল এবং ফল কেউ ফেলবেন না, ফেলা নিষেধ, কিন্তু তারপরও আপনারা সকলে এখানে ফুল ফল ফেলেন। তো সবাইকে একটাই জিনিস বলার, সবাই প্লিজ পরিষ্কার রাখুন। এটা শ্যাওলা টাওলা পড়েছে মেবি। তো বন্ধুরা, এরপর আমরা গেলাম ভোগ খেতে। তো ভোগের টিকিট কত করে আমি জানি না, কারণ আমাদের একটা কাকু গেছিলো, সেই কেটেছিল ভোগের টিকিটটা। বাট তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই ভোগের টিকিটটা জানিও, আর যদি আমি নেক্সট বার যাই তাহলে তোমাদের অবশ্যই আমি জানাবো ভোগের টিকিট কত করে। তো বন্ধুরা, ভোগে ছিল ফার্স্ট একটু প্রসাদ, তারপরে ছিল রাইস, তারপরে একটা ছিল সবজি, এবং এরপর ছিল সয়াবিনের তরকারি, তারপর চাটনি, তারপর ছিল পায়েস। তো বন্ধুরা, ভোগটা যা রান্না হয়েছিল না, কি অসাধারণ রান্না, তোমরা না খেলে বুঝতে পারবে না ভোগটা কি যা সুন্দর রান্না ছিল। তো আমরা তো তৃপ্তি করে খেয়েছি, আর অবশ্যই সয়াবিন তো আমার খুবই দারুণ লাগে, খুবই দারুণ লাগে সয়াবিন খেতে। তো আমি তো 2-3 বার নিয়ে নিয়েছিলাম সয়াবিন খেতে, বাড়িতেও সয়াবিন খেয়েছি, বাট ওখানের মতো সয়াবিন হা। তো খাওয়া দাওয়ার পর আমি একটু ক্যালমামেটে ফটো তুলে নিচ্ছিলাম, আর শান্তিনিকেতনের ব্লগটা খুবই বড় হয়ে যাচ্ছিলো, যার কারণে আমি 2টো পার্টে ভাগ করেছি। আর এটা হলো ফার্স্ট পার্ট, অ্যান্ড সেকেন্ড পার্টের জন্য তোমরা সবাই ওয়েট করো এবং এটা পুরো দেখো, কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না এবং বেল আইকন একটা হিট করতে ভুলো না। তো আজকের জন্য এই পর্যন্ত, তো চলো টাটা।